সময়টা ছিল 1993 সালের 16 নভেম্বর, যেদিন উড়িষ্যার ছোট্ট একটা গ্রামে একটি মিডল ক্লাস পরিবারে রিতেশ আগরওয়ালের জন্ম হয়। রিতেশের বাবা তাদের গ্রামে একটা ছোট মুদিখানার দোকান চালাতেন, আর তার মা ছিলেন একজন হাউসওয়াইফ। কিন্তু এত সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেও যে বড় স্বপ্ন দেখা যায়, $1 বিলিয়ন কোম্পানি তৈরি করা যায় এবং ভারতবর্ষের ইয়াংগেস্ট বিলিয়নিয়ার হওয়া যায়, তারই জলজান্ত এক্সাম্পল এই রিতেশ আগরওয়াল। আর আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কি করে রিতেশ ভারতবর্ষের সবথেকে বড় আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হোটেল চেন ওয়ো সৃষ্টি করল। তো গল্পটা শুরু হয় উড়িষ্যার বিষমকটক নামক একটি গ্রাম থেকে, যেখানে রিতেশের জন্ম হয়। রিতেশ যখন ক্লাস 4-এ পড়তো, তখন তার সবথেকে বড় দিদি পড়তো ক্লাস 12-এ। তো এবার একদিন সে দিদিদের স্কুলে এন্টারপ্রেনিয়রশিপের উপর একটা ইভেন্ট হয়েছিল, আর সেটার ব্যাপারে যখন সে বাড়ি এসে গল্প করেছিল, তখন ক্লাস 4-এ পড়া রিতেশ এই এন্টারপ্রেনিয়রশিপ কথাটা প্রথমবার তার ওই দিদির মুখেই শুনেছিল। এবং ডিকশনারিতে এর মানে খুঁজতে গিয়ে সে বুঝলো যে এন্টারপ্রেনিয়র তারা যারা মার্কেটের জেনুইন কোনো প্রবলেমকে সলভ করে সেখান থেকে একটা বিজনেস তৈরি করে। এই কনসেপ্টটা রিতেশের তখন প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল। এরপর থেকে যখনই তাকে কেউ জিজ্ঞেস করতো যে সে বড় হয়ে কী করতে চায়, তখন তার একটাই উত্তর হতো যে সে এন্টারপ্রেনিয়র হতে চায়। তো যেই কথা সেই কাজ। যখনই রিতেশদের স্কুলে গরমের ছুটি পড়তো, তখন সে শুধু মজা করে সময়টাকে না কাটিয়ে বরং দোকানে দোকানে গিয়ে এয়ারটেলের সিম কার্ড বেচত, এবং সেই দোকানগুলোতে সে এয়ারটেলের ব্যানারও লাগাতো। আর এইভাবেই রিতেশ ক্লাস 10 পাস করলো। আমাদের দেশের আর 5টা মিডল ক্লাস পেরেন্টসদের মতোই রিতেশের মা বাবারও ইচ্ছে ছিল যে তাদের ছেলে সেফ অ্যান্ড সিকিওর একটা চাকরি করুক। যদিও রিতেশের ভাবনা চিন্তা ছিল এর থেকে অনেক বড়, তবুও মা বাবার ইচ্ছেতে ক্লাস 10 পাস করার পর 2009 সালে IIT JEE এক্সামের কোচিং নিতে সে কোটা গেল। কিন্তু সেখানে বাকি স্টুডেন্টসদের দেখে রিতেশ খুব তাড়াতাড়ি বুঝে গেল যে দিন রাত 24 ঘন্টা শুধু বইয়ের মধ্যে মুখ গুজে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হওয়া তার পক্ষে সম্ভব নয়, বরং সে চায় নিজের কিছু করতে, এন্টারপ্রেনিয়র হতে। তাই এর পর থেকে মাঝে মধ্যে রিতেশ বাড়িতে কিছু না জানিয়েই কোটা থেকে দিল্লি যেত, যাতে করে সে এন্টারপ্রেনিয়রশিপের ইভেন্টগুলো অ্যাটেন্ড করতে পারে। এবং ওই ইভেন্টগুলো থেকে ধীরে ধীরে তার মধ্যে ক্ল্যারিটি আসতে থাকলো যে এন্টারপ্রেনিয়ররা আসলে কিভাবে কাজ করে। এরপর রিতেশ ফাইন্ড আউট করলো যে সে হোটেল ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায়। সেই জন্য ভারতের বিভিন্ন জায়গায় সে ট্রাভেল করা শুরু করলো, আর এর খরচাগুলো মেকআপ দেওয়ার জন্য সে ইন্টার্নশিপও করতে থাকলো। তো এবার এন্টারপ্রেনিয়রশিপের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, ইন্টার্নশিপ করা, এই এত কিছুর জন্য তার পড়াশোনার খুবই ক্ষতি হচ্ছিল। কিন্তু যাতে বাড়ির লোক বুঝতে না পারে, তাই সে তার যথাসাধ্য চেষ্টা করেছিল যে তার মার্কস এক্সামে যেন ভালো আসে। তো এবার দিল্লিতে বারবার যাওয়া আসার সময় রিতেশ একটা গ্যাপ নোটিস করলো যে সেখানে বহু বাড়িতে 1-2 করে রুম খালি পড়ে থাকতো, এবং বাড়ির মালিকরা সেই রুমগুলোকে রেন্টে দিয়ে সেখান থেকে কিছু ইনকাম করতে চাইতো। আর যেহেতু জায়গাটা দিল্লি, তাই সেখানে রুম ভাড়া নেওয়ার জন্য ট্যুরিস্ট কাস্টমারেরও অভাব হবে না। কিন্তু সমস্যা ছিল যে এমন কোনো প্ল্যাটফর্মই ছিল না যেখানে মালিকরা তাদের খালি রুমগুলোকে লিস্ট করতে পারবে, আর কাস্টমাররা তাদের পছন্দের লোকেশন আর বাজেট অনুযায়ী সেই রুমগুলো খুঁজে পাবে। আর এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য রিতেশ নিজেই ওরাভেল নাম দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললো, যেটাকে পরে রিব্র্যান্ড করে 2013 সালে ওয়ো নাম দেওয়া হয়েছিল। তো ওরাভেল শুরু করে মার্কেট রিসার্চের জন্য রিতেশ নিজে নর্থ ইন্ডিয়ার বহু বাজেট হোটেলে গিয়ে সেখানে থেকে সেখানকার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে লাগলো যে সেই সব হোটেলগুলোতে আসলে কী কী প্রবলেম আছে, আর সেইগুলোকে সে কীভাবে নিজের বিজনেসের দ্বারা সলভ করতে পারবে। আর এটা সে প্রায় 3 মাস ধরে একটানা করে গেল। এরই মধ্যে তার কলেজও শুরু হয়ে যাওয়ার সময় এলো, আর তখন রিতেশ খুব বড় দোটানায় পড়ে গেল যে সে কলেজ কন্টিনিউ করবে নাকি নিজের ওই স্টার্টআপটা। আবার সেই সময় সে একটা মুভিও দেখেছিল, দ্য সোশ্যাল নেটওয়ার্ক, যেটা ছিল যে মার্ক জুকারবার্গ কী করে কলেজ থেকে ড্রপ আউট নিয়ে ফেসবুক তৈরি করেছিল। তো ওই মুভিটা দেখে রিতেশ তখন নিজেকে একদম সেম সিচুয়েশনে অনুভব করলো। আর এরই মধ্যে সে পিটার থিয়েলের থিয়েল ফেলোশিপ প্রোগ্রাম সম্পর্কেও জানতে পারল, যে প্রত্যেক বছর হাজার হাজার ছেলেমেয়েরা যাদের বয়স 22 বছরের নিচে এবং যারা একাডেমিক্যালি কিছু না করে স্কুল বা কলেজ থেকে ড্রপ আউট নিয়ে বরং ইউনিক কিছু বিল্ড বা ইনভেন্ট করতে চায়, তারা এখানে অ্যাপ্লাই করে। আর এদের মধ্যে মাত্র 20 থেকে 30 জনকে সিলেক্ট করা হয়, এবং তাদের কাজ স্টার্ট করার জন্য তাদেরকে $1 লক্ষ ফান্ডিং দেওয়া হয়। এটা দেখে রিতেশ কলেজ ছেড়ে দিয়ে তার ওরাভেল নামের স্টার্টআপের আইডিয়াটা নিয়েই সে ওই থিয়েল ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করে দিল, আর ফরচুনেটলি সে এতে চান্সও পেয়ে গেল। এবার আপনাদের বলে রাখি যে এই রিতেশ প্রথম ইন্ডিয়ান নয়,
বরং পুরো এশিয়া মহাদেশের মধ্যেই প্রথম ব্যক্তি যে এই থিয়েল ফেলোশিপ প্রোগ্রামে সিলেক্ট হয়েছিল। তো সিলেকশনের পর নিয়ম মতো সেও $1 লক্ষ পেয়েছিল, যেটাকে সে নিজের ওই স্টার্টআপের কাজে লাগিয়ে সেটাকে আরও বড় করতে চেয়েছিল। কিন্তু এর কিছু সময় পর রিতেশের বাবা তার এই বিজনেস শুরু করা, থিয়েল ফেলোশিপ, কলেজ থেকে ড্রপ আউট নিয়ে নেওয়া, এই সমস্ত কিছুর ব্যাপারে জানতে পারলেন। আর সেটা নিয়ে তখন তিনি খুবই রাগারাগি করলেন। কিন্তু তখন রিতেশ তার পরিবারকে বোঝালো যে সে পরবর্তী 1 বছর তার ওই স্টার্টআপের উপর কাজ করতে চায়। তারপরেও যদি কিছু না হয় তাহলে সে সব ছেড়ে আবার পড়াশোনা কন্টিনিউ করবে। রিতেশের ওই প্রস্তাবে শেষমেশ তার পরিবার রাজি হয়ে গেল। আর এরপরই শুরু হলো রিতেশের আসল বিজনেসের জার্নি। অ্যাকাউন্টে থিয়েল ফেলোশিপের $1 লক্ষ আছে, বাড়িতেও সবাই তার বিজনেস করা নিয়ে রাজি, আর কলেজেও যেতে হবে না। তাই এবার রিতেশ 24 ঘন্টা একদম মন প্রাণ দিয়ে ওই বিজনেসটাকে দাঁড় করাতে থাকলো। রিতেশ দেখলো যে দিল্লিতে এমন অনেক বাড়ি আছে যেগুলো বহুদিন ধরে খালি পড়ে আছে। তাই সে কি করলো যে সে তখন ওই বাড়ির ওনারদের সাথে গিয়ে মিট করতে থাকলো এবং তাদেরকে ওই প্রপার্টিগুলো ওরাভেলে লিস্ট করে সেখান থেকে ইনকাম করার জন্য কনভিন্স করতে শুরু করলো। কিন্তু যেহেতু রিতেশ তখন বাচ্চা ছিল, তাই বেশিরভাগ বাড়ির ওনাররা তাকে সিরিয়াসলি নিল না। আর অল্প সংখ্যক যারা রিতেশের আইডিয়া অনুযায়ী তাদের প্রপার্টি ওরাভেলে লিস্ট করেছিল, তারা তারপর থেকে ওই খালি পড়ে থাকা প্রপার্টি থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে শুরু করলো। আর এটা দেখে প্রথমে যারা তাকে সিরিয়াসলি নেয়নি তারাও একে একে ওরাভেলের সাথে জুড়তে থাকলো। তো এই অবধি বিজনেসকে গ্রো করার পর রিতেশ নতুন একটা প্রবলেম দেখে সেটাকে সলভ করতে শুরু করলো। আর সেই প্রবলেমটা ছিল যে ভারতের বাজেট হোটেলগুলোতে খারাপ কাস্টমার এক্সপিরিয়েন্সের প্রবলেম। মানে তখনকার সময় বাজেট হোটেলের রুমগুলো ছিল নোংরা, দুর্গন্ধযুক্ত, তাছাড়া খারাপ ওয়াশরুম এবং আনট্রেন্ড স্টাফ সহ বহু জিনিসের জন্য তখন কাস্টমার এক্সপিরিয়েন্স ছিল খুবই খারাপ। আর এটাকেই রিতেশ তখন ঠিক করতে চেয়েছিল, যাতে সবার মধ্যে একটা ধারণা চলে আসে যে ওরাভেলে বাজেট হোটেলগুলোতেও আমাদের এক্সপিরিয়েন্স দ্য বেস্ট হবে। আর ওই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তখন 19 বছরের রিতেশ গুরগাঁওয়ের একটা হোটেল ওনারের কাছে গিয়ে তাকে অ্যাপ্রোচ করলো যে সে যদি রিতেশকে তার ওই হোটেলটা চালাতে দেয় তাহলে রিতেশ ওই লসে রান করা হোটেলটাকে প্রফিটেবল, ইনফ্যাক্ট নাম্বার 1 বানিয়ে দেবে এবং প্রফিটের 50-50% তারা নিজেদের মধ্যে ডিভাইড করে নেবে। কিন্তু যদি সেটা না হয়, যদি লস হয়, তাহলে সেটার পুরোটাই রিতেশ একা বিয়ার করবে। তো সেই হোটেলের ওনারটা প্রথমে তো রিতেশের কথায় রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে ভেবে দেখলো যে তার ওই হোটেলটা অলরেডি তো লসেই চলছে, তাই একবার সুযোগ দিয়ে দেখাই যাক। আর এইভাবে রিতেশ ওই হোটেলটার কন্ট্রোল নিজের হাতে পেয়ে সে তখন ওখানকার প্রতিটা রুমগুলোর ডিপ ক্লিনিং করালো, বেডশিট, পিলো কভার, জানলার পর্দা ইত্যাদি চেঞ্জ করালো, বাথরুমগুলো রিইনোভেট করালো এবং রিসেপশনে সে নিজে বসে কাস্টমারদের সাথে কথা বলে সেখানে আরও কী কী ঠিক করা যায় সেগুলোর ব্যাপারে জানতে থাকলো। আর ধীরে ধীরে সেই জিনিসগুলোর উপর কাজ করে কাস্টমারদের এক্সপিরিয়েন্স আরও বেটার করাতে শুরু করলো। তাছাড়া সে তখন ওই হোটেলটাকে অনলাইনে নিয়ে গিয়ে সেটার ভালো করে এসইও করে ওটাকে গুগলে টপ 3 এর মধ্যে নিয়ে এলো এবং তারপর থেকে যখনই কেউ অনলাইনে সার্চ করছে তখন সে রিতেশের ওই হোটেলটাকে প্রথম পেজে পাচ্ছিল, যার ফলে তারপর থেকে ওখানকার প্রতিটা রুম অলমোস্ট সব সময় ভর্তি থাকা শুরু করলো আর ওই লস মেকিং হোটেলটা প্রফিটেবল হয়ে গেল। এবার এটা দেখে আশেপাশের যত হোটেল ওনাররা ছিল তারাও রিতেশের সাথে টাই আপ করতে চাইল। আর তখন রিতেশের মাথায় একটা বুদ্ধি এলো যে নিজের হোটেল তৈরি না করে ওই বাজেট হোটেলগুলোকেই একটা ব্র্যান্ডের আন্ডারে এনে সেখানে কাস্টমার এক্সপিরিয়েন্স বেটার করে এবং এই প্রসেসটাকে ধীরে ধীরে এক্সপ্যান্ড করে সে একটা বড় ব্যবসা তৈরির কথা ভাবল। কিন্তু এই কাজটা কোনো মতেই তার একার দ্বারা করা সম্ভব নয়, এর জন্য একটা প্রপার টিম দরকার। তাই রিতেশ তখন কি করলো যে সে লিঙ্কডিনে লোকেদের সাথে কন্ট্যাক্ট করতে শুরু করলো। আর এক সময় তার পরিচয় হলো অভিনব সিনহার সাথে। এই অভিনব ছিল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট একজন প্রফেশনাল। রিতেশের আইডিয়া তার পছন্দ হয়েছিল, তাই সে রিতেশের অফার অ্যাকসেপ্ট করে তারপর দুজনের রেসপন্সিবিলিটি তারা একে অপরের মধ্যে ডিভাইড করে নিল। রিতেশ ওর ব্র্যান্ডিং, মার্কেটিং আর সেলস দেখতে লাগলো আর অভিনব অপারেশন সামলাচ্ছিল। এরপর রিতেশ টিম আরও বড় করতে লাগলো। সে প্রত্যেকটা টিম মেম্বারদের প্রফেশনাল লাইফে দেখা সব থেকে ট্যালেন্টেড লোকেদের নিজের টিমে নিয়ে টোটাল 50 জনের একটা টিম রেডি করে ফেলল এবং এর সাথে হোটেলগুলোর অনবোর্ডিং প্রসেস, যেটার জন্য আগে কয়েক মাস টাইম লেগে যেত, সেটাকে টেকনোলজির দ্বারা রিতেশ মাত্র 3 দিনের একটা প্রসেস বানিয়ে দিল। আর এইভাবে সে এত দ্রুত বিজনেস এক্সপ্যান্ড করতে লাগলো আর রেগুলার নতুন নতুন হোটেলের সাথে টাই আপ করতে লাগলো যে ওই জিনিসটা কিছু রিয়েল এস্টেটের বড় বড় লোকেদের সহ্য হলো না। তারা রিতেশকে মেরে ফেলার হুমকি দিল, কিন্তু রিতেশ ভয় না পেয়ে ঝড়ের গতিতে এক্সপ্যানশন করতে লাগলো এবং এইভাবে র্যাপিড গ্রোথের ফলে 2018 সালে
ওও ইউনিকর্ন হয়ে গেল। আর ওই বছরই মাত্র 24 বছর বয়সে একজন মুদিখানা দোকানদারের ছেলে রিতেশ আগারওয়াল হয়ে গেল ভারতের ইয়াংগেস্ট বিলিয়নিয়ার। তো রিতেশের এই যে জার্নিটা, এটা আমাদের শেখায় যে আমরা কোথায় থাকি সেটা ম্যাটার করে না, বা আমাদের পেরেন্টস ধনী না গরিব সেটাও খুব একটা ম্যাটার করে না। আসলে যেটা ম্যাটার করে সেটা হলো নিজের ভিতরে কিছু করে দেখানোর অদম্য ইচ্ছে এবং সেটার উপর হাল না ছেড়ে কনস্ট্যান্ট কাজ করে যাওয়ার মানসিক শক্তি। আর এই রকমই কার্ল বেঞ্জ নামের একজন বাবা মরা খুব গরিব ঘরের ছেলে কি করে মার্সিডিজ কোম্পানিটি তৈরি করলো সেটা জানতে এই ভিডিওতে ক্লিক করুন।